আজ আমি এক্সপ্লেইন করব হইচই সদ্য মুক্তি পাওয়া এডিবি অচিন্ত্য আইসের দ্বিতীয় সিজন। যারা প্রথম সিজনটি দেখেননি তারা অবশ্যই প্রথম সিজনটি দেখে নেবেন। তো বেশি কথা না বলে মূল গল্পে যাচ্ছি। শহরের মৃত অপরাজিতার জন্য রাস্তায় নেমেছে প্রতিবাদী মিছিল। অপরাজিতাকে জাস্টিস দিতেই হবে, রণজয়ের ফাঁসি চাই। অন্যদিকে কোর্টে প্রমাণিত হয়েই গেছে রণজয় দোষী, তাই তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। কাল বাদে পরশু রণজয়ের ফাঁসি। পাড়ায় রণজয়ের বউ আর তার ছোট্ট মেয়ে নূপুরকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তাদের সাথে কোনো আত্মীয় স্বজন আর সম্পর্ক রাখেনি, তাই লজ্জায় ঘৃণায় অপমানে রণজয়ের স্ত্রী দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল। দরজার বাইরে থেকে নূপুর বারবার করে ডাকলেও তার মা দরজা খোলে না। অন্যদিকে সেই পাড়াতে থাকে অ্যাডভোকেট অচিন্ত্য আইস। নূপুর ওর মাকে দরজা খোলাতে না পেরে সোজা গেল অচিন্ত্য আইসের কাছে। নূপুরের মুখে সবটা শুনে অচিন্ত্য সহ পাড়ার লোকেরা দৌড়ে গেল রণজয়ের বাড়ি। দরজা ভেঙে নূপুরের মাকে বের করে অর্ধদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে জেলে রণবীরের ওপর ভীষণ টর্চার করা হচ্ছে। জেলের কয়েদিরা তাকে মারধর করছে, কিন্তু বাইরে বসে থাকা পুলিশ নীরব। নূপুর এখন অচিন্ত্যের বাড়িতেই থাকে। চোখের সামনে তার ছোটবেলাটা ধূলিসাৎ হয়েই গেল। সেদিন সকালে হঠাৎ পুলিশ এসে তার বাবাকে টানতে টানতে জেলে নিয়ে গেল, অথচ রণজয় কি করছে সেটা সে নিজেই বুঝতে পারছে না। চিফ ইঞ্জিনিয়ার মীনা চ্যাটার্জি আর সৌরভ চ্যাটার্জির মেয়ে দুই ড্রাইভার ছিল রণজয়। বহুদিন কাজ করছে ওদের বাড়িতে, খুবই বিশ্বস্ত ছিল এই রণজয়। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, একলা হমায় সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। আজ রণজয়ের ফাঁসি। নূপুর ওর বাবার জন্য একটা চিঠি লিখতে বলল অচিন্ত্যকে। দ্যুতির মৃত্যুর দিন রাত 8:30টার সময় রণজয় বাড়ি ফিরে এসেছিল। নূপুরের জন্য বইয়ের মলাট কিনে এনেছিল, আর বাইরে বের হয়নি রণজয়। তখনই অচিন্ত্যর খটকা লাগলো, কারণ দ্যুতির মৃত্যুর টাইম 9টা থেকে 9:30। কিন্তু নূপুর বলছে রণজয় 8:30টায় বাড়ি ফিরে এসেছে, আর বাচ্চা ছেলেটা তো মিথ্যা বলবে না। অচিন্ত্য বেরিয়ে গেল, বাড়িতে বলে গেল ফিরতে দেরি হবে। ওইদিকে নূপুরকে বাড়িতে রাখার জন্য পাড়ার লোকেরা এসেছে। অচিন্ত্যর বাড়ি একটা খুনির মেয়েকে বাড়িতে রাখা যাবে না, সে কোনো রকমে বুঝিয়ে তাদের বাড়ি পাঠালো। এদিকে রণজয়কে এখন গীতা পাঠ শোনানো হচ্ছে। এরপর স্নান করিয়ে পুজো করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। জল্লাদ চলে এসেছে। ভোর 5:10 তাকে ফাঁসি দেওয়া হবে। সব নিয়ম মেনে রণজয়কে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়। গলায় পরানো হলো ফাঁসির দড়ি, পা দুটো বেঁধে দেওয়া হলো। এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে কোর্টের অর্ডার নিয়ে সেখানে হাজির হলো অ্যাডভোকেট অচিন্ত্য আইস। রণজয়ের ফাঁসি আপাতত স্থগিত করা হয়েছে। অচিন্ত্য রণজয়ের কেসটাকে আবার ওপেন করার আর্জি জানিয়েছে কোর্টকে। ওইদিকে পাড়ার প্রতিবেশী, কোর্ট চত্বর সব জায়গাতেই অচিন্ত্যের কথা শোনানো হচ্ছে রণজয়ের ফাঁসি আটকে দেওয়ার জন্য। কোর্ট চত্বরে প্রচুর পাবলিক জমা হয়েছে, তাই অচিন্ত্য বোরকা পরে গেল রণজয়ের সাথে কথা বলতে। অচিন্ত্যকে দেখে রণজয় বলল, আমাকে বাঁচাও, আমি কিচ্ছু করিনি। দ্যুতি আমার দিদির মতো, কেউ আমার কথা শুনছে না। অচিন্ত্য বলল, আমি শুনবো, তুমি সেদিনকার ঘটনাটা সবটা মনে করে আমাকে বলো, কিচ্ছু ভুলো না। রণজয় বলল, সেদিন 7:30টায় পিয়ানো ক্লাস ছেড়ে দিদিকে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম। মা বাবা তখন বাইরে বেরোচ্ছিল, বলেছিলেন ওদের বাড়ি ফিরতে দেরি হবে। রণজয় দ্যুতির ঘরে যায় চাবি রাখতে। পাশের ফ্ল্যাটের মিসেস সেন রণজয় খুবই বিশ্বস্ত লোক বলে তাকে নিজের বাড়িতে কাজ করার কথা বলেছে, কিন্তু রণজয় তা না করে দেয়। দ্যুতির অপোজিট সাইডে থাকতো রাজবীর আগারওয়াল। সে একটা শয়তান লোক, বাচ্চা মেয়েদের ওপর কোন নজর দেয়। রণজয় দেখেছিল দ্যুতির দরজা খোলার সময় রাজবীর দ্যুতির দিকে খারাপ চোখে চেয়েছিল। তারপর চাবি রেখে রণজয় তাদের পাড়ায় এসে একটা বইয়ের দোকান থেকে মলাট কিনে তারপর বাড়ি চলে যায়। এরপর 9:30 পর্যন্ত ওরা বই মলাট দিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। রাত্রে বাড়ি ফিরলে নূপুর বলে ওর মায়ের কথা খুব মনে পড়ছে। অচিন্ত্য বলল, কাল ওকে হাসপাতালে ওর মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে। ঠিক সেই সময় হাসপাতাল থেকে খবর এলো নূপুরের মা মারা গেছে। অচিন্ত্য স্তব্ধ হয়ে গেল। এবার নূপুরকে কি বলবে? পরের দিন সকালে আমরা দেখতে পাই সেদিনের ঘটনা। যেদিন সকালে মীনা দেবী দ্যুতিকে ঘুম থেকে তুলতে এসে দেখে
বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, গলায় কাটার দাগ, দেখে মনে হচ্ছে ধারালো কোনো জিনিস দিয়ে কাটা হয়েছে। পাশের ফ্ল্যাট থেকে রাজবীরকে ডেকে আনে মীনা দেবী। দ্যুতির এই অবস্থা দেখে রাজবীর বলে রণজয়ী মেরেছে দ্যুতিকে, কাল আমি ওকে পালাতে দেখেছি। ওদিকে সকাল হইতেই অচিন্ত নূপুরকে নিয়ে গেল হাসপাতালে, কিন্তু তার মায়ের সাথে দেখা করার জন্য নয়, তার মায়ের মৃতদেহ আনতে, শেষকৃত্য করতে হবে। তো দ্যুতির উকিল নন্দিনী সিনহার কাছে রণজয়ের স্ত্রীর মৃত্যুর খবর গেল। নন্দিনী বলল, এখন যদি রণজয়ের ফাঁসি হয়ে যায় তাহলে তো নূপুর অনাথ হয়ে যাবে, আর কোর্ট এটাকে কনসিডার করবে। ও মরে গিয়ে বরকে বাঁচিয়ে না দিয়ে যায়। নন্দিনী সিনহা রণজয়ের বিরুদ্ধে হ্যারেস আর মার্ডারের অভিযোগ লাগানোর কথা বলল। পরদিন রণজয়ের কাছে অচিন্ত এলে রণজয় ভাবল ওর স্ত্রীকে একবার শেষ দেখা দেখতে কোর্ট হয়তো পারমিশন দেবে, কিন্তু অচিন্ত এসে বলল ওর পারমিশন দেয়নি, চোখের জল ফেলা ছাড়া আর কি বা করা আছে। নন্দিনী সিনহা তার অ্যাসিস্ট্যান্ট রাজবীরের ব্যাকগ্রাউন্ডটা একবার চেক করতে বলল, কারণ রাজবীর হলো প্রাইমারি উইকনেস। দ্যুতির মা বাবা বাদে ওই প্রথম দুটি ডেড বডি দেখেছিল সিকিউরিটি গার্ড। আগেরবার উইকনেস দিতে এসে প্রচন্ড নার্ভাস হয়ে গিয়েছিল, এবার যেন আর সেরকম না হয়, তাই ওকে ভালো করে বুঝিয়ে দিল নন্দিনী। আরও বলল, আমি জানি যে আমাদের মার্ডার ওয়েপন নেই, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট তো আছে, আর ওইটাই আমাদের স্ট্রং বেস্ট এভিডেন্স। দ্যুতির পাশের ফ্ল্যাটের মিসেস সেনকে নিয়েই আমার চিন্তা। উনি তো রণজয় বলতে অজ্ঞান। রণজয়ের মতো লোক নাকি হয় না, রণজয় খুনই করতে পারে না। ওদিকে ভীমকে রাজবীরকে ফলো করতে বললেই অচিন্ত গেল থানায় দ্যুতির মার্ডার কেসের ফাইলটা নিতে। সেখানে দ্যুতির মার্ডার স্পটের ফটো ছাড়াও আরো অনেক এভিডেন্স রাখা হয়েছে। অচিন্ত অফিসার ক্রান্তি ঘোষকে দ্যুতির গলায় কাটা কতটা গভীর জানতে চাইলে অফিসার বলে 4 ইঞ্চি গভীর ছুরি দিয়ে কাটা হয়েছে, ফিটকিরি দিয়ে রক্ত বেরিয়ে পুরো খাট ভিজিয়ে দিয়েছে। অচিন্ত বলল, আপনি দেখেছেন ফিটকিরি দিয়ে রক্ত বেরোতে? মার্ডার ওয়েপনটা নেই, আর আপনি বলছেন ছুরি বসিয়ে দিয়েছে। কেসের ডিটেলসটা নিতে এসেছি, আপনার গল্প শুনতে নয়। এবার অচিন্ত গেল মিসেস সেনের বাড়ি। তার মতে মীনা চ্যাটার্জির একটা অ্যাফেয়ার চলছিল বড় বিল্ডার ঋষভের সাথে। মীনাকে প্রায় ওই লোকটার সাথে বেরিয়ে যেতে দেখেছেন তিনি। দ্যুতির মা ওকে সময় দিত না, তাই দ্যুতি ওর দাদার কাছে লন্ডনে যেতে চেয়েছিল। দ্যুতি আর এশা একসাথে প্ল্যান করেছিল লন্ডনে যাওয়ার। তারা দুজনে বেস্ট ফ্রেন্ড, ওরা একসাথেই স্কুলে পড়তো, স্যান্ড পিয়ানো ক্লাস, টেনিস ক্লাস সবকিছু একসাথেই করত। এবার অচিন্ত ভীমকে টেনিস ক্লাসে পাঠালো, যেখানে ঈশা এখনো টেনিস খেলে। ভীম এসে দেখলো রাজবীরও সেখানেই টেনিস খেলে। ভীম লক্ষ্য করলো রাজবীর ঈশার কাছে এসে দাঁড়ালো, বলল, প্লিজ তুমি কাউকে কিছু বলো না, তুমি যা বলবে আমি তাই করব। আজ কোর্টে কিছু বইপত্র আনতে গিয়ে প্রসিকিউটর নন্দিনী সিনহার একটা হিয়ারিং শুনল অচিন্ত। বুঝতে পারলো লড়াইটা খুব কঠিন হবে। নন্দিনী সিনহাকে হারানোটা চারটিখানি ব্যাপার নয়। অচিন্তর ধারণা মার্ডার ওপেনটা ছুরি নয়। ওদিকে পাড়ার লোকেরা অচিন্তর বাবাকে হেনস্থা করছে। নূপুর এই পাড়ায় থাকা চলবে না, নূপুরের ক্ষতি করে দেওয়ার হুমকিও তারা দিল। নূপুরের হাতে একটা পেপার স্প্রে দিয়ে বলল, তোর সাথে কেউ যদি বদমাইশি করে তাদের চোখে এটা স্প্রে করে দিবি। অচিন্ত আবার গেল রণজয়ের সাথে দেখা করতে। জানতে পারলো যে মীনা চ্যাটার্জির বয়ফ্রেন্ডের নাম ঋষভ। ঋষভ একজন প্রমোটর। এছাড়াও দ্যুতি বলেছিল ওদের স্কুলের একজন ম্যাথ টিচার ওর সাথে খুব খারাপ ব্যবহার করত, অকারণে বকাঝকা করত। তারপর দ্যুতি যেত টেনিস ক্লাসে, সেখানে রাজবীর ওর পেছনে পড়েছিল। এরপর ওরা যেত পিয়ানো ক্লাসে, এটাই দ্যুতির সবচেয়ে ভালো লাগতো। পিয়ানো টিচার সাগনিক বোস আবার একদিকে এসার প্রতিবেশী। ভীম পিয়ানো ক্লাসে গিয়ে জানতে পারলো সাগনিক বোস আর এখানে থাকে না। সাগনিক বোসের ফোন নম্বর নিয়ে অচিন্তকে দিল। তখন অচিন্তর মনে পড়লো যে নূপুর একবার বলেছিল দ্যুতির বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে নূপুর কিছু ছবি তুলেছিল। নূপুরকে নিয়ে অচিন্ত গেল ওদের বাড়ি। একটা অ্যালবাম বের করে নূপুর অচিন্তকে দেখালো সেদিনের ফটোগুলো। অচিন্ত খুব মনোযোগ দিয়ে ফটোগুলো দেখলো। তারপর বাড়ি ফেরার পথে কতগুলো ছেলে অচিন্তর উপর হামলা করে, কিন্তু নূপুরের পেপার স্প্রের জন্য ছেলেগুলো পালাতে বাধ্য হয়। বাড়ি ফিরে আসার পর শুনল অচিন্তর নামে। নন্দিনী সিনহা অচিন্তকে উইকেন্ড লিস্টে অ্যাড করেছে,
আজ হিয়ারিং এর প্রথম দিন। মাননীয় বিচারকের কাছে দুই পক্ষ তাদের ওপিনিয়ন স্টেটমেন্ট রাখলো। তারপর প্রসিকিউশন নন্দিনী সিনহা প্রথমে অচিন্তকে ডেকে নিল কাঠগড়ায়। জিজ্ঞেস করলো, গত 4 সেপ্টেম্বর রণজয় আর তার স্ত্রীর মধ্যে একটা ঝামেলা হয়েছিল, আপনি সেখানে গিয়েছিলেন, কি হয়েছিল বলুন তো? অচিন্ত বলল, কদিন ধরেই মৌমিতা নূপুরকে নিয়ে তার বাপের বাড়ি যেতে চাইছিল, কিন্তু রণজয়ের সময় হয়ে উঠছিল না। তাই সেদিন রাত্রিবেলায় রেগে মৌমিতা নূপুরকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। আর রণজয় বলছিল, এত রাতে আমি নূপুরকে নিয়ে যেতে দেব না, কাল সকালে যাবে। মৌমিতা রেগে বলেছিল, হ্যাঁ, তোমার মতো শুধু দুতিকে নিয়ে ঘুরে বেড়ালেই চলবে। রণজয় রেগে গিয়ে বলেছিল, আর একটাও বাজে কথা বলবে না, গলা টিপে দেব। নন্দিনী বিচারককে বলল, এর মানে রণজয় রক্তচোটা ছিল। দুতি যদি ওর সাথে সম্পর্ক রাখতে অস্বীকার করত, তাহলে হয়তো ও রেগে যেত। সেই রাগের থেকেই এই খুন। এরপর নন্দিনী ডক্টর সাধুকাকে কাঠগড়ায় ডাকলো। এই ডক্টর দুতির পোস্টমর্টেম করেছিল। ডক্টর বলল, দুতির বাড়িতে হাতাহাতি চিহ্ন ছিল আর সিমেন্ট স্পেসিমেন্টস পাওয়া গিয়েছে, আর সেটা রণজয়ের সাথে মিলে। কাজ ছেড়ে দিয়ে আমি পোস্টমর্টেম করেছিলাম। এবার রাজবীরকে ডাকা হলো কাঠগড়ায়। সে বলল, আই হোল্ড দিয়ে রণজয়কে দুতির ফ্ল্যাটে থেকে সেদিন বেরিয়ে যেতে দেখেছে রাজবীর। রাজবীর বলল, দেখে মনে হচ্ছিল রণজয়ের মেজাজ ঠিক ছিল না, ও খুব জোরে জেতির বাড়ির দরজাটা দিয়েছিল। অচিন্ত বলল, রণজয় জোরে দরজা দিয়েছিল দেখে আপনি ভেবে নিলেন ও খুনি। আর কোনো প্রমাণ নেই, কোনো সিসিটিভি নেই। আর রণজয় সেদিন 8:30টায় বাড়ি ফিরে গিয়েছিল, সেটা আমি প্রমাণ করে দেব। এবার অচিন্ত ইনভেস্টিগেশন অফিসার ক্রান্তি ঘোষকে কাঠগড়ায় ডাকলো। অফিসার বলল, দুতি মারা যাবার পরদিন সকালে ওদের বাড়িতে অনেকগুলো লোক ছিল, কিন্তু সবারই লিভিং রুমে ছিল, বেডরুমে কেউ ছিল না। অচিন্ত বলল, তাই আপনি ধরে নিচ্ছেন দুতির ক্রাইম সিনটা হলো বেডরুমে, মার্ডার ওয়েপন নেই, সিসিটিভি ফুটেজ নেই, অভিযোগ নেই। তাহলে আপনি কিসের ভিত্তিতে রণজয়কে গ্রেপ্তার করলেন? প্রসিকিউশন নন্দিনী বলল, সেদিন রণজয়ের পর ওইখানে আর কেউ যায়নি, সেটা রাজবীর আর সিকিউরিটি গার্ড হরি সিং বলেই দিয়েছে। এটা প্রমাণিত, আর কি প্রমাণ চাই আপনার? সেদিন রাত্রে বাড়ি ফিরে অচিন্ত হতাশ হয়ে বলল, কেসটার কোনো দিশা পাচ্ছি না, তুই একবার এশার সাথে কথা বল। কারণ ওর বাবা মা এশার সাথে কথা বলার পারমিশন দেয়নি। আর ভীমকে পাঠালো সিকিউরিটি গার্ড হরি সিং এর পিছনে। ভীম দেখলো হরি সিং একটা বারে বসে ড্রিঙ্কস করছে। তার কাছে সেদিন অচিন্তের উপর হামলা করা সেই ছেলেটা আসে। ছেলেটার নাম কেষ্ট। একটা ফটো তুলে ভীম অচিন্তকে পাঠালো আর কেষ্টকে ফলো করতে বলল। ভীম কেষ্টর কাছে লিফট নেবার ছলনায় ওর সাথে মিশে গিয়ে জানতে পারলো ও কোথায় যাচ্ছে। এবার অচিন্তকে নিয়ে ভীম গেল সেখানে। জানতে পারলো লোকটি মিস্টার বিধান বিশ্বাসের বাড়িতে ঢুকলো। ওদিকে আমরা দেখি মিনিস্টার বিধান বিশ্বাস কেষ্টকে বলল, কোর্টের নেক্সট হিয়ারিং এর আগেই রণজয়কে মেরে ফেলো, আর দেখবি যাতে মনে হয় সুইসাইড। ওদিকে অচিন্ত ফ্রিন্সে গেল এশার সাথে কথা বলতে। প্রথমে এশা বলল, ও কিছুই জানে না। অচিন্ত ফ্রিন্সে বলল, আমি জানি রাজবীর তোমাকে ভয় দেখাচ্ছে, তুমি কিছু না বললে আমি রাজবীরকে জিজ্ঞেস করতে বাধ্য হব। অচিন্ত শাগনিস বোসকে সমন পাঠালো উইকনেসের জন্য। সে ভয় পেয়ে কাউকে একটা ফোন করলো। অচিন্ত মীনা দেবীর বাড়ির বাইরে অপেক্ষা করছিল মীনা দেবীকে ফলো করার জন্য। মীনা দেবী বেরোলে অচিন্ত তাকে ফলো করে দেখলো যে মীনা দেবী একটা কনস্ট্রাকশন সাইটের ভেতরে ঢুকে গেল। সেখানে রিসো বিল্ডার্স এর বোর্ড টানানো ছিল। ওদিকে রাত্রে জেলে 2জন কয়েদি হঠাৎ রণজয়কে আক্রমণ করে, তার হাতের বেইন কেটে দিল। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেল রণজয়। ভীম কেষ্টকে ফলো করে জানতে পারলো যে রণজয়কে জেলে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। অচিন্তকে খবর পাঠায় ভীম। এর পরবর্তী পর্ব দেখতে চাইলে বেশি বেশি করে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি এর পরের পর্ব দেওয়া হবে।